প্রধান উপদেষ্টার কাছে এত কাছে যদি যাওয়া যায়, ইটস নট দ্যাট একজনের হাতে অস্ত্র থাকলে, আমি একজন স্পেশাল মিলিটারি অফিসার হিসেবে আমি জানি যে আমি ইচ্ছা করলে একজন খালি হাতে যে কোনো একটা জিনিসকেই অস্ত্র হিসাবে ইউজ করে আমি ইচ্ছা করলে কাউকে হার্ম করতে পারি। সো আমি মনে করি ওনার সিকিউরিটি ব্যাপারটা, যে সামনে পয়লা বৈশাখ আছে, এটাকে এনহ্যান্স করতে হবে। এইভাবে গড়পড়তা লোকজনকে প্রফেসর ইউনূসের কাছে ভিড়তে দেওয়া যাবে না। আজকে কিন্তু প্রফেসর ইউনূসের যে হোল্ড, এটা কিন্তু ধীরে ধীরে অনেক স্কাই হাই হয়ে গেছে। সেই তুলনায় জেনারেল ওয়াকার কিন্তু ওই জায়গায় রয়ে গেছে। আমি কেন তুলনা করতেছি দুজনের সাথে, কারণ আহ ভারতীয় হেজিমনি এবং আওয়ামী লীগ এবং জেনারেল ওয়াকার এবং চুপ্পু, তারা জেনারেল ওয়াকারকে একটা প্যারালাল স্ট্রেংথ হিসেবে আবির্ভাব করার চেষ্টা করেছে। প্রথমে আমি বলবো যে জনগণ 5 বছর চাচ্ছে, এটা অবশ্যই প্রফেসর ইউনূস বা এই সরকারের কনসার্ন হবে না। কারণ কনসার্ন ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে ওনারা যে একটা ম্যান্ডেট মানে হচ্ছে তারা যে একটা এইম নিয়ে এসছেন যে কি কি করবে, রাজনীতির মধ্যে একটা সংস্কার করতে হবে, এবং সংস্কারটায় কতদিন লাগবে। এবং আরেকটা হচ্ছে আহ এই গত 16 বছরে যে শেখ হাসিনা গভর্নমেন্টের যে অনাচার হয়েছে, এটা একটা বিচারটা করতে হবে। এই দুইটা হচ্ছে প্রধান এজেন্ডা, যেটা আমি মনে করি এই সরকারের জন্য। সো এই দুইটা কাজ করতে যত সময় লাগবে, আমি ব্যক্তিগতভাবে, এবং আমি মনে করি ওই জনগণ যাদের কথা বলতেছেন 5 বছর, তারা হয়তো একটা টাইম ফ্রেম বলতেছে, বাট তারা অ্যাকচুয়ালি তাদের মনের ভাবে হচ্ছে এই বিচারটা এনশিওর করতে হবে এবং সংস্কারটা করতে হবে। এখন সংস্কার আমরা অলরেডি জানি যে সম্ভবত 6টা বিষয়ে সংস্কারের কাগজপত্র অলরেডি সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে এখন আবার একটা প্রফেসর ইউনূস নিজে প্রধান হয়ে একটা করেছেন, একটা ঐক্যমতের জন্য। ঐক্যমত হচ্ছে রাজনৈতিক দলগুলা এই যে সংস্কারগুলো আছে এটার ঐক্যমতে পৌঁছার জন্য একটা কমিটি করেছেন, এবং এই কমিটির কাজ যত তাড়াতাড়ি শেষ হবে। এখন এই কাজের মধ্যে আমরা অলরেডি জানি যে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য দলের মধ্যে যেগুলা ঐক্যমত হয়নি, এই ঐক্যমত গুলা করাটার মধ্যেই যে সময় লাগবে, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো এখানে 5 বছর কেন লোকজন বলতেছে, 5 বছর লোকজন বলতেছে কারণ অনেকদিন পরে এই প্রফেসর ইউনূসের সরকারের আমলে ঈদ এবং অন্যান্য রাজনৈতিক পরিস্থিতি প্লাস হচ্ছে বাজার পরিস্থিতি, সবকিছুর মধ্যে একটা স্থিতি অবস্থা আছে, সবাই শান্তিতে আছে। এট দ্য সেম টাইম আমার কাছে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ এই সরকারের, আমি যেটা সবচেয়ে বড় সাফল্য বলবো, সেটা হচ্ছে আমরা দেখছি যে ভারত আমাদের প্রতি খুব রুষ্ট। এইটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড়, মানে আমি বলবো প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় সাফল্য। এবং প্রথমে খলিলুর রহমান ভাইকে প্রথমে নিয়ে আসা হলো স্পেশাল এনভয় করে, পরবর্তীতে ডিফেন্স অ্যাডভাইস হিসেবে। আমি এটা সম্পূর্ণভাবে সাপোর্ট করি। এবং বর্তমানে যেভাবে সরকার চলতেছে, এবং এটার কারণে আমি আবার একটা জিনিস বলি, যেটা ঈদগাহে যেটা হয়েছে, সেটাকে মানে জনগণ এসে যেভাবে প্রফেসর ইউনূসের উপরে মানে মোটামুটি একদম হুমড়ি খেয়ে পড়েছে, এটা আমি বলবো এটা একটা সিকিউরিটি থ্রেট। এই জিনিসটা অ্যাকচুয়ালি এসএসএফ এবং পিজিআর এর এই জিনিসটা তারা যেটা করে, যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তার ইয়ার মধ্যে একটা এরিয়া তৈরি করে, এরিয়ার মধ্যে সবাইকে স্ক্রুটিনি করে ওখানে ঢোকায়। তারপরে আর যেটা হয় আমাদের মধ্যে, যেটা যারা গুড লিডার তারা সবসময় চায় জনগণের সাথে একান্ত ভাবে মিশতে। তা আমার ধারণা প্রফেসর ইউনূস ওই একই রকমের একজন লিডার, যে যখন জনগণ তার কাছে আসতে চাইছে, উনি এসএসএফ কে বলেছে, উনি যেহেতু বস, এসএসএফ বললে ওটা মানতে বাধ্য। সো এটা একটা সিকিউরিটি রিস্ক হয়েছে। বাট এই জিনিসটা আমাদের পরবর্তীতে খেয়াল রাখতে হবে যে প্রধান উপদেষ্টার কাছে এত কাছে যদি যাওয়া যায়, ইটস নট দ্যাট একজনের হাতে অস্ত্র থাকলে, আমি একজন স্পেশাল মিলিটারি অফিসার হিসেবে আমি জানি যে আমি ইচ্ছা করলে একজন খালি হাতে যে কোনো একটা জিনিসকেই অস্ত্র হিসাবে ইউজ করে আমি ইচ্ছা করলে কাউকে হার্ম করতে পারি। সো আমি মনে করি ওনার সিকিউরিটি ব্যাপারটা, যে সামনে পয়লা বৈশাখ আছে, এটাকে এনহ্যান্স করতে হবে। এইভাবে গড়পড়তা লোকজনকে প্রফেসর ইউনূসের কাছে ভিড়তে দেওয়া যাবে না। বাট আমি যেটা মনে করি যে আমি শুধু এই যে জনগণ যে ইয়াতে বলেছে প্রফেসর ইউনূসের কাছে এসেছে বলে, ইটস নট দ্যাট। এখন পর্যন্ত যতগুলো মিডিয়া বিভিন্ন ধরনের সার্ভে করেছে, এই সার্ভে গুলোতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই সরকারের উপরে জনগণ খুশি এখন পর্যন্ত। আমি একটা জিনিস বলবো, যখন এই সরকার প্রথম দায়িত্বভার গ্রহণ করে, তখন অনেক সিচুয়েশনের উপরে
কোনো কন্ট্রোল ছিল না। ইভেন আমিও অনেক উপদেষ্টা এবং বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি যে সরকার কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না। এর মধ্যে মিলিটারি একটা ইম্পর্টেন্ট রোল, সবসময় সবকিছুর মধ্যে কন্ট্রোল আনার চেষ্টা করছে। ইভেন এই 25শে ফেব্রুয়ারিতে প্রফেসর জেনারেল ওয়াকারের যে একটা উদ্ধতমূলক বক্তব্য ছিল রাওয়াতে, এবং প্রফেসর ইউনূসকে হেয় প্রতিপন্ন করে উনি জাস্ট কথা বলেছেন। আমি প্রফেসর ইউনূসকে বলেছি এভাবে কথাবার্তা বলেছেন, যেটা টোনটা ইমিডিয়েটলি পরবর্তীতে চেঞ্জ হয়েছে। এবং পরবর্তী ধীরে ধীরে আমরা যেটা দেখলাম যে প্রফেসর ইউনূসের জনপ্রিয়তাটা, যদি বলি যে এক লাইনে ছিল, জেনারেল ওয়াকার একটা বোঝানোর চেষ্টা করতেছিল, এবং ভারত থেকে যেভাবে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছিল, বোঝানো যাচ্ছিল যে একটা আমরা দেখেছি বিক্রম মিশ্র যখন চলে যায় তার সাথে সরাসরি দেখা করে গেছে, আহ, এবং ইন্ডিয়ান সেনাপ্রধান যে সমস্ত কথাবার্তা বলছে, এতে বোঝানোর চেষ্টা করছে যে এই জেনারেল ওয়াকার ইজ এ ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ইন বাংলাদেশ গভর্নমেন্ট। বাট এই জিনিসটা ধীরে ধীরে আজকে কিন্তু প্রফেসর ইউনূসের যে হোল্ড, এটা কিন্তু ধীরে ধীরে অনেক স্কাই হাই হয়ে গেছে। সেই তুলনায় জেনারেল ওয়াকার কিন্তু ওই জায়গায় রয়ে গেছে। আমি কেন তুলনা করতেছি দুজনের সাথে, কারণ আহ, ভারতীয় হেজিমনি এবং আওয়ামী লীগ এবং জেনারেল ওয়াকার এবং চুপ্পু, তারা জেনারেল ওয়াকারকে একটা প্যারালাল স্ট্রেংথ হিসেবে আবির্ভাব করার চেষ্টা করেছে। আমি অ্যাকচুয়ালি গতকালকে একটা আমার নিজের লাইভে বলেছি, আমি এটা বলে রাখি যে আমার যে মেইন ফেসবুক অ্যাকাউন্ট যেটা ছিল, এটাতে প্রায় 80,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল। এটা আমাদের সরকার, যেটা মানে গোয়েন্দা সংস্থা যারা আছে এর সাথে ভারতীয়দের কানেকশন থাকতে পারে, এটা ইয়া করে ফেলেছে, এটা ডিসেবল করে দিয়েছে। এবং এখন এই জিনিসটা বুঝতে হবে আপনার যে কি আমরা ফেসবুক ইউটিউব দুটাই ডিসেবল করে ফেলছে? ইউটিউব না, শুধু ফেসবুকটা করেছি। ফেসবুক ইউটিউবটা তো আমি তেমন সিরিয়াস ইউজ করতাম না, বাট এখন ইউজ করা শুরু করেছি যেহেতু এটা ডিসেবল করে দিয়েছে। জিনিসটা হচ্ছে এই যে আমাদের বা পিনাকিদার ফেসবুকটা ডিসেবল করে দেওয়া, এটা হচ্ছে আগে যখন শেখ হাসিনা যখন সরকারে ছিল তখন হতো, এখনো হওয়ার তার মানেই হচ্ছে আমরা যে জেনারেল ওয়াকারের এগেনস্টে এত কিছু বলছি, খুব কম লোকই যদিও বলছি, সেটা হচ্ছে এর কারণ হচ্ছে এই গোয়েন্দা সংস্থাগুলোকে উনি এখন কন্ট্রোল করে রেখে